গুড ফেইথ দরকার একটি ভালো পরিষ্কার সম্পর্ক তৈরি করার জন্য চায়নার সাথে, সেটি মোদি করতে ব্যর্থ হয়েছেন। ট্রাম্প সাহেব উল্লেখ করেছেন, তিনি শুনেছেন, কিন্তু তিনি কি বললেন? তিনি বললেন যে আমি মনে করে দিচ্ছি যে আমার রক্তের ত্যাগে তোমার চায়নার জয় হয়েছে। মেসেজটা পৌঁছেছে তার কাছে। মেসেজটা কি? যে তুমি ট্রাম্প, তুমি আমেরিকা আর আগের একমাত্র সর্দার নও। ক্লিয়ারলি এটা বড় একটা ভিক্টরি ফর রাশিয়া, ওকে, চায়না এবং অলসো ফর মোদি। বিগেস্ট লুজার কে? বিগেস্ট লুজার আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব। 9/11-এ যেই ওয়ার এগেনস্ট টেরর শুরু হলো বুশের দ্বারা, এই ওয়ার এগেনস্ট টেররের অ্যাবসলিউট বেনিফিশিয়ারি যদি আমরা দেখি সেটা হলো ভারত। এসসিও যে মিটিংটি হলো তারপর পরে এই প্যারেডটি হলো 80 বছর পূর্তির চায়নাতে, এবং সেটি একটি দেখার মতো জিনিস হলো। সেটির আপনার ইনিশিয়াল রিয়াকশনটি আমি শুনবো, এটি বিশ্বকে কি বার্তা পাঠায় সেটি আপনার কাছে শুনবো, এবং এই যে শি এখন একটি প্রস্তাবনা করছেন, অনেকেই বলছেন, আপনার সাথে আমি কিছুটা হলো আলোচনা করেছি, যে এখন বিশ্ব চলছে একক কর্তৃত্বে, সেটি হচ্ছে আমেরিকান কর্তৃত্ব বা ওয়েস্টার্ন কর্তৃত্ব, যদি আপনি আরেকটু ব্যাপকভাবে বলতে চান। কিন্তু তার মতামত না, তিনি একটি প্রবর্তন আনতে চাচ্ছেন, একটি পরিবর্তন আনতে চাচ্ছেন। সেটি হচ্ছে কি ইউনিপোলার, অর্থাৎ মাল্টিপোলার, নট ইউনিপোলার ইনিশিয়েটিভ। সেটি কি, সেটি আমি আপনার কাছে একটু বুঝতে চাবো। আর এই যে চায়না বা শিয়ের যে শো অফ পাওয়ার, এটিও আমাদেরকে একটু যদি তুলে ধরেন, কারণ অনেকের কাছেই এটি খুব হতবাক করার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলুন শুরু করি। দুটো ভিন্ন ভিন্ন ঘটনা ঘটেছে। জি, একটা হচ্ছে তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠক হয়েছে। জি, এই শীর্ষ বৈঠকে বিশ্বের প্রায় 25টির মতো দেশ থেকে নেতারা এসেছে। 26টি। তো সেখানে কি ঘটলো? সেখানে আমরা দেখলাম যে প্রেসিডেন্ট শি, প্রাইম মিনিস্টার মোদি এবং প্রেসিডেন্ট পুতিন, এই তিন ক্যারেক্টার হাতে হাত ধরে হাসছেন, কথা বলছেন এবং সম্মেলনে কমন বক্তব্য দিচ্ছেন। কমন বক্তব্যটা কি? যে এতদিন পৃথিবী তোমরা, মিনিং মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প, ছড়ি ঘুরিয়েছে, ইউনিপোলার ওয়ার্ল্ড, এক মেরুর দেশ। কিন্তু পৃথিবীটা এক মেরুর নয়, পৃথিবীটা বহু মেরুর, মাল্টিপোলার। তিনি বলেননি আমরাই সেই পোলার একটা অংশ, বলেননি, বাট ইন্ডিকেট করছেন যে আমরা হচ্ছি নতুন পাওয়ার বেস, নতুন ক্ষমতা বলয় সৃষ্টি করছি আমরা। এবং লক্ষ্য করে দেখবেন যে এটা নতুন কোনো ঘটনা নয়, কিন্তু এই উদ্যোগটা প্রথম আসে 1995-এ। তখনকার রুশ ফরেন মিনিস্টার প্রিমাকভ ছিলেন। তিনি প্রথম প্রস্তাব করেছেন ত্রয়িকা, মানে তিনটা দেশ নিয়ে একটা প্ল্যাটফর্ম করা যায় কিনা। ত্রয়িকা, ভারত, রাশিয়া এবং চীন। এবং তারা 2001 সালে জাতিসংঘে এখানে মিটিংও করেছিলেন ফরেন মিনিস্টাররা, কিন্তু কোনো প্ল্যাটফর্ম হয়নি। মিনওয়াইল 2001 সালে কিন্তু এসসিও হয়ে গেল। এসসিওটা মূলত তখন ছিল মূলত একটা নিরাপত্তা বিষয়ক ক্রস বর্ডার ইস্যুগুলিকে হ্যান্ডেল করার জন্য একটা সংগঠন। তখন মূলত ছিল কিন্তু বিভিন্ন কাজাকিস্তান, উজবেকিস্তান এদেরকে নিয়ে একটা সংগঠন, যার সঙ্গে যুক্ত হয়েছিল রাশিয়া এবং চীন। পরের সময় যুক্ত হলো পাকিস্তান, যুক্ত হলো ভারত ইত্যাদি। আমরা কি দেখলাম যে কমন ইস্যুগুলিতে এই দেশগুলি, তাদের মধ্যে পার্থক্য আছে, প্রভেদ আছে, দূরত্ব আছে, কিন্তু তারা ঐক্যবদ্ধ হলো। আপনি শুরুতে ভারতের কথা বলেছেন, মোদী সাহেবের কথা বলেছেন। আমরা জানি ভারতের সাথে চীনের দীর্ঘদিনের বিবাদ। 1962 যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার আগে মুহূর্তটা আপনি ভুলে যাচ্ছেন। তা হচ্ছে এই যে যুদ্ধ হওয়ার 1 মাস আগেও কিন্তু চীন ভারত ভাই ভাই এই স্লোগান, যখন চৌয়েনলাই বেড়াতে এসেছিলেন, চীন ভাই ভারত ভাই ভাই বলে স্লোগান উঠেছিল। তারপরে যুদ্ধ বাঁধল 1962। তার ফলে দীর্ঘ সময় ধরে, 62 থেকে দীর্ঘ সময় ধরে এই দুই দেশের মধ্যে বৈরিতা অব্যাহত ছিল। 2015 সালে যুদ্ধ হলো, 2020 সালেও দেখলাম আমরা এই দুই দেশ সম্মুখ সমরে লিপ্ত হই 2020 সালে পর্যন্ত। কিন্তু 20 সালের পরে একটা থয়িং দেখলাম আমরা, মানে বরফটা গলা শুরু করেছে। তার মূল কারণ এই দেশগুলি বুঝতে পেরেছে যে আমরা যদি একে অপরের বন্ধু হই, নিকটবর্তী হই, আমাদের রাজনৈতিক বিভেদ দূরে সরিয়ে রেখে আমাদের ইকোনমিক ইন্টারেস্টে ফোকাস করি, উভয়ের লাভ আমাদের।
সে কারণে আমরা দেখেছি গত 5-7 বছরে এই দুই দেশ রাশিয়া এবং চীন এবং ভারত তাদের সকল পার্থক্য সত্ত্বেও কাছে আবার চেষ্টা করেছে। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে 7 বছর পরে মোদী সাহেব গেলেন চীনে বেড়াতে, এবং ছবি দেখেছেন আপনারা, মোদী সাহেব আমাদের পুতিনের ঘাড়ে হাত দিয়ে শি সাহেবের হাতে হাত রেখে হাসতে হাসতে কথা বলছে। কি কথা বলছে? যে আমরা হচ্ছি নতুন ক্ষমতা বলয়। ঠিক এরপরে একদিন দুদিন পরে আমরা দেখলাম বেইজিং এ, আপনি যেটা বললেন, বেইজিং এ দ্বিতীয় মহাযুদ্ধে বিজয়ের মিত্রশক্তির বিজয়ের 80তম সেলিব্রেশন। আমি বলছি মিত্রশক্তি বলতে কে বোঝায়? মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোটের বিজয়। একদিন আমরা কি জেনে এসেছি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে উইন করেছে কে? আমেরিকা মেইনলি। তার সঙ্গে ছিল কে? তার সঙ্গে ছিল ফ্রান্স, তার সঙ্গে ছিল ইউকে এবং রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। এখন বেইজিং এর এই সেলিব্রেশনে বলা উচিত না তোমরা ভুল ইতিহাস শুনেছো, ইতিহাসটা তা কিন্তু নয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সবচেয়ে প্রধান কন্ট্রিবিউশন এসছে চীন থেকে এবং সোভিয়েত ইউনিয়ন থেকে। আমরা যুদ্ধ জিতেছি। এ কথা যখন তিনি বলছেন, শি সাহেব, আমি ছবিটা দেখেছি, তিনি একবার তাকাচ্ছেন পুতিনের দিকে, আর একবার ক্যামেরার দিকে, এই ভেবে যে এই কথা কিন্তু ট্রাম্প সাহেব শুনছেন। আপনি ঠিকই বলেছেন, ট্রাম্প সাহেব উল্লেখ করেছেন তিনি শুনেছেন, কিন্তু তিনি কি বললেন? তিনি বললেন যে আমি মনে করে দিচ্ছি যে আমার রক্তের ত্যাগে তোমার চায়নার জয় হয়েছে। আরো তিনি কি বললেন? আমি দেখতে পাচ্ছি যে তোমরা তিনজন মিলে ষড়যন্ত্র করছো। শিখে তিনি বললেন আমার সালাম, আমার গ্রিটিংস পৌঁছে দিও ওই দুজনকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ক্লিয়ারলি মেসেজটা পৌঁছেছে তার কাছে। মেসেজটা কি? যে তুমি ট্রাম্প, তুমি আমেরিকা আর আগের একমাত্র সর্দার নও। আমেরিকার ভাষ্যকাররা কি বলছে? খুব ইন্টারেস্টিং ভাষ্যকার আমি দেখতে পাচ্ছি ফরেন অ্যাফেয়ার্স পত্রিকাতে, ম্যাগাজিনে, যে ডোনাল্ড ট্রাম্প সাহেবই কিন্তু ধাক্কা দিয়ে মোদীকে এবং পুতিনকে এবং শিকে কাছে নিয়ে এসেছেন। লিটারালি নাজিং, হি ইজ নাজিং এই শক্তিগুলিকে কাছে আনবার জন্য। কি দিয়ে? তার এই গ্লোবাল ট্যারিফ যুদ্ধ দিয়ে। এই ট্যারিফ যুদ্ধের কারণে এতদিন পর্যন্ত আমরা কি জানতাম? ভারত এবং আমেরিকা তো স্ট্র্যাটেজিক পার্টনার। আমি অনেকবার বলেছি এই দেশগুলি দুই দেশ একে অপরের স্ট্র্যাটেজিক কৌশলগত মিত্র। সেই কৌশলগত মিত্রকে ডোনাল্ড ট্রাম্প সাহেব কি করলেন? আনপ্রেসিডেন্টেড লেভেলের ট্যারিফ বসালেন 50%। এবং এর ফলে কিন্তু যদি ভারত মেনে নিত এই চুক্তি, এখনো চুক্তি কিন্তু হয়নি, তাহলে ভারতের ফার্ম ইন্ডাস্ট্রি, কৃষিজাত শিল্প ধ্বংসের মুখে পড়বে। মোদী সাহেব কি বলেন? না, আমি কিন্তু মানবো না। এবং এই না মানার ফলে কিন্তু মোদী সাহেবের ডোমেস্টিক্যালি তার জনপ্রিয়তা অনেক বেড়েছে। আমার প্রাক্তন বস শাশি থারুর, যিনি কংগ্রেসের সদস্য নেতা একজন, তিনি বলেছেন যে আমার জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে মোদী আমাকে সম্মানিত করেছেন। শাশি থারুর মতো লোক এই কথা বলছেন। তার মানে কি দাঁড়ালো? কার জন্য ভিক্টরি এটা? ক্লিয়ারলি এটা বড় একটা ভিক্টরি ফর রাশিয়া, চায়না এবং অলসো ফর মোদী। বিগেস্ট লুজার কে? বিগেস্ট লুজার আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব। Okay. You know that I disagree with you. I know. I also know that you're wrong. But on a different day, over a cup of coffee, we will debate. That's a different story. But Or a glass of wine. Whatever works for you, or whatever floats your boat. ওকে, না এটি একটি ভালো জিনিস। দেখুন, আমরা অনেকে মনে করি কি দ্বিমত পোষণ মানে আপনার সাথে আমার যুদ্ধে মেতে যেতে হবে। হ্যাঁ, এই স্বাভাবিক জ্ঞানগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আমি আমাদের কথা বলছি, আমাদের সমাজের কথা বলছি, সেটা দেশে হোক বিদেশে হোক। এনিওয়ে, আই হোপ পিপল হু আর লিসনিং আন্ডারস্ট্যান্ডস ইটস এ হিন্ট। এনিওয়ে, আমি এখন যে কথা বলবো হাসান ফেরদৌস খেপে যাবেন। তারপরে আমি এই প্রশ্নটি আপনাকে খেপবো না, খেপবো না। ওকে, সো ডাকিব রহমান, আপনার কাছে যাচ্ছি আমি। অনেকেই বলছেন ডোনাল্ড ট্রাম্প যখন জয়ী হলেন, মোদী সরকার অত্যন্ত আনন্দিত, অত্যন্ত সুখকর একটি ব্যাপার তাদের জন্য হয়ে দাঁড়িয়েছিল। তার কারণ ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন থেকেই তারা এই উৎসাহ উদ্দীপনা করছিল। আমরা অনেকবার মোদীকে বলতে শুনেছি ইজ বার ট্রাম্প সরকার। এখন উনি এই
আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, হাসান ফেরদৌস আপনি দুজনই বলেছেন যে এই যে ট্রাম্পকে খ্যাপানোর ফলে এবং নোবেল শান্তি পুরস্কার তার হাত থেকে ফসকে যাওয়ার ফলে খুবই ব্যক্তিগতভাবে চটেছেন উনি মোদির উপর। এটি কোনো রাজনৈতিক অর্থনৈতিক ব্যাপার নয় যে তুমি, হ্যাঁ এটি আমার উপর যে তুমি কথা সর্দারি করছো, তুমি কে, এই ধরনের একটি ব্যাপার, এবং তার খেসারত ভারতের উপরে গিয়ে পড়ছে, জনগণের উপর। আমরা জানি যে আদানি আদানি, ওয়ান অফ দ্য বিগেস্ট বিলিয়নিয়ার ইন ইন্ডিয়া, উনি ক্রুড তেল আমদানি করেন রাশিয়া থেকে এবং এটি পরিশোধন করে বিক্রয় করেন। প্রচুর পরিমাণ উনি আয় করেছেন এখান থেকে, বিলিয়নস অফ ডলার্স। এখন এটি কিন্তু উনি বিশ্ববাজারে ছেড়েছেন, ভারতের জনগণের কিন্তু এক পয়সা লাভ হয়নি। আদানি বড়লোক হয়েছেন বহুগুণ, কিন্তু ভারতের জনগণ কিন্তু আসলে এক পয়সাও সাবসিডিজ পাননি এই তেলের। এটি আমি ভালো করে খোঁজ খবর নিয়ে জেনেছি। এটি একটি দেখার বিষয়। এই মোদি ট্রাম্পের কোলে গিয়ে বসেছিলেন নির্বাচনের পরে, এখন সেখান থেকে উনি শি জিনপিং এর কোলে গিয়ে বসতে চাচ্ছেন, কিন্তু এটিও খুব একটা সুবিধার হচ্ছে না। তার কারণ হচ্ছে অনেকে বলছেন যে আসলে যে গুডউইল দরকার, যেই গুড ফেইথ দরকার একটি ভালো পরিষ্কার সম্পর্ক তৈরি করার জন্যে চায়নার সাথে, সেটি মোদি করতে ব্যর্থ হয়েছেন। যার ফলে এই যে মোদি বা চায়না ইন্ডিয়া যে সম্পর্কটি আছে সেটি খুব একটি ফলপ্রসূ হবে বলে মনে করেন না অনেকে। হোয়াট ডু ইউ থিঙ্ক? এগেন আমি হাসান ফেরদৌস ভাইয়ের সাথে কিছুটা একমত এবং সামান্য কয়েকটা জায়গায় একটু দ্বিমত করি। সো মূলত যে জায়গাটাতে আমি দ্বিমত করি সেটা হলো যে আমরা যদি ইভেন ইফ ইউ গো ব্যাক, হাসান ভাই 1962 ওয়ারের কথা বললেন, তারপরে 65 সালে পাক ভারত যুদ্ধে চায়না হ্যাড এ রোল, এবং সেই সময় যদি আমরা দেখি যে চায়নার ইকোনমি যে অবস্থায় ছিল, ভারতের ইকোনমি কিন্তু চায়নার থেকে অনেক বেটার ছিল সেই সময়। ইভেন আমরা যদি লেট 70s এর দিকেও তাকাই, যে 1970 সালে যে চায়নার ইকোনমি যে জায়গায় ছিল, ইন্ডিয়ার ইকোনমি তার থেকেও বহুগুণে ভালো ছিল। কিন্তু আমরা যদি এই কম্প্যারিজনটা করি, ডেসপাইট চায়না বিভিন্ন অবস্টেকল ফেস করেছে, বিভিন্ন প্রতিবন্ধকতা ফেস করেছে, অন দ্য আদার হ্যান্ড ইন্ডিয়াকে যদি আমরা দেখি যে 9/11-এ যেই ওয়ার এগেনস্ট টেরর শুরু হলো বুশের দ্বারা, এই ওয়ার এগেনস্ট টেররের অ্যাবসলিউট বেনিফিশিয়ারি যদি আমরা দেখি সেটা হলো ভারত। ভারতের ইকোনমি এবং অন্যান্য যেই বিষয়গুলা, আমেরিকাতে ইন্ডিয়ান এক্সপ্যাট্রিয়েট আসা, ইন্ডিয়ান মাইগ্রেন্ট আসা, তারপরে প্রচুর পরিমাণে ভারতীয়দের প্রশাসনে নিয়োগ পাওয়া, যেটা হয়েছিল প্রেসিডেন্ট ওবামার আমলে, এই সবগুলার একটা আন্ডারলাইন যদি আমরা বিলিফটা দেখি, সেটা হলো যে আমেরিকা বিশ্বাস করতো যে চায়না ইকোনমিক্যালি আমেরিকাকে চ্যালেঞ্জ করবে, এবং চায়নার সাথে যদি ইন্ডিয়া কোঅপারেট করে তাহলে পরে চায়না এবং ইন্ডিয়া একটা খুব শক্তিশালী অর্থনীতি হয়ে যাবে, যেটা আমেরিকার জন্য খুব কঠিন একটা অবস্থা হবে মোকাবেলা করা। এ কারণেই আমেরিকা ইন্ডিয়াকে তাদের পাশে চেয়েছিল এবং ইন্ডিয়ান ইকোনমিকে শক্তিশালী করার জন্য বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট এবং সহযোগিতা হচ্ছিল। কিন্তু এই সহযোগিতাগুলোর ফলে ইন্ডিয়ার ইকোনমির যে ফান্ডামেন্টাল গুলা, সেটা যেভাবে ইমপ্রুভ হওয়ার কথা ছিল সেটা কিন্তু আলটিমেটলি হয়নি। এটা ইন্ডিয়ার বিভিন্ন দুর্নীতির কারণে। এবং আপনি আদানির একটা এক্সাম্পল দিলেন। আপনি যদি আদানির সম্পদের বিষয়গুলো দেখেন, যে দে বিকেম রিচ আউট অফ ডিফারেন্ট গভর্নমেন্ট কন্ট্রাক্ট। ইভেন বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশের ইলেকট্রিসিটি সেক্টরটাকে কুইক রেন্টালের নামে আরো যে বিভিন্ন রকম দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, যেটার অ্যাবসলিউট বেনিফিশিয়ারি হয়েছে আদানি গ্রুপ। তারপরে আপনি তেলের কথা বললেন। সো বেসিক্যালি আদানি বিকেম রিচ জাস্ট ইন লাস্ট ফিউ ইয়ার্স, এবং এরা বিভিন্ন দেশের করাপ্ট সরকারগুলার বিভিন্ন রকম সহযোগিতার কারণে হয়েছে। এবং তারা কিন্তু আদানি ইজ ফেসিং এ লট অফ ডিফারেন্ট লিগাল ইস্যুস ইন আমেরিকা। সো এই সমস্ত বিষয়গুলা কিন্তু বিদ্যমান, এবং ট্রাম্প মনে করেছিল যে মোদি মনে করেছিল যে মোদি ডেফিনেটলি, এবং যারা একেবারে প্রান্তিক রাজনীতি করে, যারা এক্সট্রিম রাজনীতি করে,
মধ্যে কিন্তু একটা সহযোগিতা আছে। আমরা দেখি যে হোয়াইট সুপ্রিমিস্টদের সাথে এক্সট্রিম জায়নিস্টদের একটা কোঅপারেশন আছে, এবং সেই বলয়ের মধ্যে কিন্তু এক্সট্রিম হিন্দুত্ব বা যে মুভমেন্টটা আছে, Absolutely. তিনটা এক্সট্রিম মুভমেন্ট কিন্তু একজন আরেকজনকে কোঅপারেট করে। কিন্তু এইখানে যেভাবে অর্থনীতিটা আসবে, এবং আমরা যদি দেখি যে বিভিন্ন সময় যে এই রাশিয়ার এগেনস্টে যে এমবার্গো দেওয়া হয়েছিল, এই এমবার্গোকে কিন্তু ডিফাই করেছে ইন্ডিয়া। এবং আমেরিকার একটা বিষয় আপনি দেখবেন সব সময় যে আইডিওলজিক্যাল জায়গায় বিভিন্ন রকম ডিসএগ্রিমেন্ট থাকলেও আমেরিকার সাথে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে কিংবা আমেরিকাকে আন্ডারমাইন করে, এটা রিপাবলিকান হোক কিংবা ডেমোক্রেট হোক, এট দ্য এন্ড অফ দ্য ডে দে হ্যাভ টু পে এ প্রাইস। এবং ইন্ডিয়া কিন্তু বহুদিন ধরেই আমেরিকার ইনফ্লুয়েন্সকে আন্ডারমাইন করছিল ওয়েন ইট কাম টু রাশিয়া। মানে ইন্টারেস্টিং হলো যে রাশিয়ার সাথে ইন্ডিয়ার বন্ধুত্ব কিন্তু বহু পুরানো বন্ধুত্ব। সো সেই বন্ধুত্বকে তারা কিছুদিন পজ করেছিলেন আমেরিকা থেকে বেনিফিট পাওয়ার জন্য। এবং আমি আরো একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিব, এটা শুনে অনেকে হয়তো হাসবেন, যে বাংলাদেশে যারা সোশ্যালিস্ট, যারা মস্কোপন্থী বুদ্ধিজীবী, তারা কিন্তু এই বিভিন্ন রকম এনজিও এবং মানবাধিকার সংস্থাগুলা খুলেছিলেন 74 সালের দুর্ভিক্ষের সময়, এবং এ লট অফ দেম ওয়ার প্রো রাশিয়া। কিন্তু আপনি দেখবেন যে এই অর্গানাইজেশনগুলা এবং এই ব্যক্তিগুলা বিভিন্ন দিন থেকে মানে এই 74 এর পরে, ইভেন রাশিয়ার পতনের পর থেকে তারা তাদের সংস্থাগুলার কাজের জন্য তারা কিন্তু ইউএসএইড এর ফান্ড পেতেন। মানে এটা ইটস এ প্যারাডক্স, এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে বাংলাদেশের মস্কোপন্থী সোশ্যালিস্ট ব্যক্তিগুলা তাদের এইডের পয়সা পেতেন আমেরিকা থেকে। তারা উঠতে বসতে আমেরিকাকে গালি দেয়, কিন্তু আমেরিকার অর্থ তারা পায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।